ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ইকোনমিক্সের বা অর্থনীতির বিষয়ের প্রথম ক্লাস শুরু করছি। অর্থনীতি বিষয়টা আলোচনার শুরুতে আগে অর্থনীতি শব্দটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এই সম্পর্কে একটু আমাদের জানা দরকার। ইকোনমিক্স এই শব্দটা, ইকোনমিক্স অ্যাকচুয়ালি অর্থনীতি বা ইকোনমিক্স এই শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া থেকে। অ্যাকচুয়ালি হোম ম্যানেজমেন্ট বা গার্হস্থ্য বিজ্ঞান পরিচালনার ক্ষেত্রেই এই বিষয়টা আলোচিত হতো বলে প্রাচীনকালে মনে করা হতো। অ্যারিস্টটল বা সেই সময়েও অর্থনীতির এইভাবে প্রচলন ছিল। যদিও অর্থনীতি বিষয়টা প্রথম অ্যাডাম স্মিথ, স্কটিশ ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ, তার হাত ধরে 1776 সালে তার লেখা একটা বই অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, শর্টে এই বইটাকে বলা হয় ওয়েলথ অফ নেশনস। 1776 সালে অ্যাডাম স্মিথের লেখা এই বইটার হাত ধরে প্রথম অর্থনীতি শাস্ত্র বা বিষয়টা একটা সুস্পষ্ট রূপরেখা বা বলা যেতে পারে শাস্ত্র হিসাবে একটা ডিসিপ্লিনড ওয়েতে আত্মপ্রকাশ করে। যেহেতু আজকের এই আধুনিক অর্থনীতি সম্পূর্ণটাই অ্যাডাম স্মিথের এই হাত ধরে বা অ্যাডাম স্মিথের এই অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনসের হাত ধরে আত্মপ্রকাশ লাভ করে বা আত্মপ্রকাশ ঘটে, সেই জন্য আমরা অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক বলি। তাহলে অ্যাডাম স্মিথকে আমরা অর্থনীতির জনক মানে ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ মডার্ন ইকোনমিক্সও বলা হয় বা শুধু ফাদার অফ ইকোনমিক্স বললে হয়। অ্যাডাম স্মিথ অর্থনীতির যে সংজ্ঞাটা দেন সেই সংজ্ঞাটাকে আমরা বলি সম্পদ ভিত্তিক সংজ্ঞা বা ওয়েলথ সেন্ট্রিক ডেফিনেশন অফ ইকোনমিক্স। পরবর্তী ক্ষেত্রে অ্যালফ্রেড মার্শাল, লায়নেল রবিন্স, পল স্যামুয়েলসন্স এরাও অর্থনীতির বিভিন্ন ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন। আমরা অর্থনীতিতে যে সংজ্ঞাগুলো, অর্থনীতি সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইকোনমিক্স যেগুলো আছে সেগুলোকে মূলত 4টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওয়েলথ ডেফিনেশন, একটা হচ্ছে ওয়েলফেয়ার ডেফিনেশন, একটা হচ্ছে স্কেয়ারসিটি ডেফিনেশন, আর একটা হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন। বাংলায় বললে বলা যেতে পারে একটা হচ্ছে সম্পদ ভিত্তিক সংজ্ঞা, একটা দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা, একটা আচরণ ভিত্তিক সংজ্ঞা এবং আরেকটি হলো, চতুর্থটি হলো সম্প্রসারণ ভিত্তিক সংজ্ঞা। আমাদের সিলেবাসে মূলত প্রথম 3টে যে বললাম সম্পদ ভিত্তিক সংজ্ঞা, যেটি মূলত অ্যাডাম স্মিথ প্রদান করেছেন, সেটি আছে। দ্বিতীয় আচরণ ভিত্তিক সংজ্ঞা, যেটি মূলত ব্যাখ্যা করেছেন অ্যালফ্রেড মার্শাল। আর তৃতীয় যে সংজ্ঞাটি দুষ্প্রাপ্যতা ভিত্তিক বা স্কেয়ারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স ওয়াজ গিভেন বাই লায়নেল রবিন্স। তাহলে আমরা এই 3টে ডেফিনেশন বা অর্থনীতির সংজ্ঞা নিয়ে এখন পরপর আলোচনা করব। প্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ, ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো একটি সম্পদের বিজ্ঞান। অর্থনীতি শাস্ত্র আলোচনা করে কোনো দেশ কিভাবে সম্পদ আহরণ করে, কিভাবে সম্পদ কোনো দেশ ধনী বা সম্পদশালী হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাই হলো অর্থনীতির মূল কাজ বা মূল বিবেচ্য বিষয়। তাহলে প্রথম যে সংজ্ঞাটা আমরা ডেফিনেশন অফ ইকোনমিক্স পাচ্ছি সেটাকে আমরা বলছি ওয়েলথ সেন্ট্রিক ডেফিনেশন বা সম্পদ ভিত্তিক সংজ্ঞা। এই ওয়েলথ সেন্ট্রিক ডেফিনেশন বা সম্পদ ভিত্তিক সংজ্ঞা যেটা অ্যাডাম স্মিথ দিয়েছেন, এবং এই সংজ্ঞাটাতে অর্থনীতিকে মূলত বিবেচনা করা হয়েছে এমন একটি বিজ্ঞান যা আলোচনা করে কোনো দেশ
কিভাবে ধনসম্পদ আহরণ করে, সেই ধনসম্পদের প্রকৃতি, গুরুত্ব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচিত হয়। যদিও এই ধনসম্পদ কারা ব্যবহার করছে, যারা ব্যবহার করছে সেই ব্যবহারকারী মানুষের কল্যাণ নিয়ে কিন্তু এই অর্থনীতির সংজ্ঞাতে কিছু বলা হয়নি। যে কারণে আমরা দেখি 1888-89 সালে প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, এই গ্রন্থটায় প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, এই গ্রন্থটাতে অ্যালফ্রেড মার্শাল অর্থনীতির যে সংজ্ঞাটা প্রদান করেন সেটাকে আমরা বলি ওয়েলফেয়ার ডেফিনেশন বা আচরণ ভিত্তিক বা কল্যাণমূলক সংজ্ঞা, ওয়েলফেয়ার ডেফিনেশন অফ ইকোনমিক্স। এই সংজ্ঞাতে শুধুমাত্র কোনো দেশ কিভাবে ধনসম্পদ আহরণ করে সেইটা আলোচনা করা হয়নি, বরং ওই ধনসম্পদ মানুষের কল্যাণের কাজে কিভাবে ব্যবহৃত হয়, মানুষ দৈনন্দিন কিভাবে আয় উপার্জন করে, সেই উপার্জিত আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ে কিভাবে ব্যয় করে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেই জন্য আমরা বলতে পারি যে অ্যালফ্রেড মার্শাল প্রথম অর্থনীতির এমন একটি সংজ্ঞা প্রদান করেন যেখানে মানুষকে প্রাধান্য দেওয়া হয়, মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ অর্থনীতি এমন একটা শাস্ত্র যেখানে ডে টু ডে ট্রানজাকশন অফ আ জেনারেল পারসন ডিসকাস। তাহলে মার্শালের ডেফিনেশনের পরে আমরা তৃতীয় যে ডেফিনেশনটাতে আসছি সেটা হচ্ছে লায়নেল রবিন্সের 1928-29 সালে লায়নেল রবিন্স যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা বা স্কেয়ারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স। স্কেয়ারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্সে কী বলছে? স্কেয়ারসিটি বা দুষ্প্রাপ্যতাতে বলা হচ্ছে যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহার আছে এমন সীমিত উপকরণ দিয়ে কি করে মানুষের অসীম অনন্ত অভাব পূরণ করা যায় তা নিয়ে ডিসকাস করা যায়। অর্থাৎ এই সংজ্ঞাতে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে সেটা হলো যে মানুষের অভাব অসীম অনন্ত, আনলিমিটেড ওয়ান্টস, সেই আনলিমিটেড ওয়ান্টস স্যাটিসফাই করা যায়, পূরণ করা যায় যে দ্রব্য সামগ্রী দিয়ে। সেই দ্রব্য তৈরি করার জন্য প্রয়োজন যে সমস্ত উপাদান বা উপকরণ, সেই উপকরণ কিন্তু পৃথিবীতে লিমিটেড বা সীমিত। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সীমিত উপকরণ যাদের অনেক বিকল্প ব্যবহার আছে, লিমিটেড রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। তাহলে এই যে সীমিত উপকরণ যাদের অনেক বিকল্প ব্যবহার আছে, সেই বিকল্প ব্যবহার উপযোগী সীমিত উপকরণ দ্বারা কিভাবে মানুষের অসীম উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করা যাবে এইটা নিয়ে যে আলোচনা হচ্ছে যে শাস্ত্রে, সেটাকেই লায়নেল রবিন্স অর্থনীতি হিসাবে অভিহিত করেছেন। তাহলে আমরা তিনটে সংজ্ঞা দেখতে পেলাম। একটা হচ্ছে অ্যাডাম স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা, যেটাকে আমরা সম্পদ ভিত্তিক সংজ্ঞা বলছি। দ্বিতীয় সংজ্ঞা যেটা মার্শাল প্রদান করেছেন তার সংজ্ঞাটা হচ্ছে আচরণ ভিত্তিক বা কল্যাণমূলক সংজ্ঞা, যেখানে মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্পদ, কোনো দেশ সম্পদ কিভাবে আহরণ করে শুধু তার উপর গুরুত্বটা আরোপিত না হয়ে সেই সম্পদ ব্যবহারকারী মানুষ বা সেই সম্পদ ভোগকারী মানুষের উপরেও, মানুষের আচরণের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞায়। তৃতীয় যে সংজ্ঞাটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল, সেটা হলো যে আমরা লিমিটেড রিসোর্সেস দিয়ে, যাদের অনেক অল্টারনেটিভ ইউজ আছে, লিমিটেড রিসোর্সেস হুইচ হ্যাভ মেনি অল্টারনেটিভ ইউজেস ক্যান স্যাটিসফাই আনলিমিটেড ওয়ান্টস অফ আ পিপল। আমরা সীমিত উপকরণ যাদের অনেক বিকল্প ব্যবহার আছে তা দিয়ে কী করে মানুষের অসীম অনন্ত অভাব পূরণ করতে পারি তা নিয়ে আলোচনা করি, সেটাই হচ্ছে স্ক্যারসিটি ডেফিনেশন বা দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা বা অপ্রতুলতা ভিত্তিক সংজ্ঞা। আশা করি অর্থনীতির এই তিনটে সংজ্ঞা যা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা গড়ে উঠেছে। যদিও এটা প্রথম ক্লাস, ফলে একদম প্রথম দিনই সম্পূর্ণ ধারণা পরিষ্কার হয়ে যাবে এতটা আশা করা ঠিক নয়। তবু আমি আশা করছি যে তোমরা যদি এরপরে পুরোটা একবার বইটা, টেক্সট বই, তোমাদের কাছে যে বই আছে টেক্সট বই, রেফারেন্স বইগুলো যদি একবার খুঁটিয়ে দেখো, তাহলে আশা করি অর্থনীতির এই বিষয়গুলো
মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, সেটা হলো ইকোনমিক অ্যাক্টিভিটি আর নন ইকোনমিক অ্যাক্টিভিটি। অর্থনৈতিক কাজ এবং অর্থনৈতিক কাজ কোনগুলো বলে? যে সমস্ত কাজগুলো করার দরুন আয় উপার্জিত হয়, ইনকাম আর্ন বাই সাম ওয়ার্ক, সেই ওয়ার্ক বা অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বলি ইকোনমিক ওয়ার্ক বা অর্থনৈতিক কাজ। কিন্তু এমন অনেক কাজ আছে আমরা যে কাজগুলো অর্থ উপার্জনের জন্য করি না, নিজেদের মানসিক সন্তুষ্টি বিধানের জন্য, টু গেইন সাম ইউটিলিটি, টু গেইন সাম স্যাটিসফ্যাকশন। এরকম যদি কোনো কাজ করি, যেমন আমি বাগান করছি, পরিশ্রম হচ্ছে, তাহলে এর দরুন কিন্তু কোনো আয় উপার্জিত হবে না, তাহলে এইগুলোকে আমরা বলি নন ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে যে কাজকর্মের দরুন আয় উপার্জিত হয়, আয় উদ্ভূত হয়, সেগুলোকে বলি আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কাজকর্ম। আর যেগুলো কেবলমাত্র মানসিক বা কোনো ব্যক্তির আনন্দ বা মানসিক সন্তুষ্টি বিধানের জন্য হয়, সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক কাজ বা নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর একটা বিষয় এই প্রসঙ্গে বলবো, সেটা হলো যে আমরা আমাদের চারপাশে যে সমস্ত দ্রব্যগুলো দেখি, সেই দ্রব্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য, আরেকটি হচ্ছে নন ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য। এই বিষয়টা একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য, ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য মানে যেগুলো বাজারে বা প্রকৃতিতে সীমিত পরিমাণ, যোগান সীমিত, চাহিদা অসীম, যাদের ব্যবহার করার জন্য আমাদের দাম প্রদান করতে হয়, তাদেরকে আমরা বলছি ইকোনমিক গুডস। ধরো এই পেনটা আমাকে কিনতে হয়েছে, তার জন্য পয়সা বা টাকা দিতে হয়েছে, তাহলে এইটা হচ্ছে একটা অর্থনৈতিক দ্রব্য বা ইকোনমিক গুডস। পাশাপাশি ধরো সূর্যালোক, পৃথিবীতে সূর্যালোকের যোগান বা সাপ্লাই আনলিমিটেড, অসীম, এবং সূর্যালোকের জন্য আমাকে কোনো পয়সা প্রদান করতে হয় না। বা যদি বলি মাটি থেকে, ভূগর্ভ থেকে আমরা যে জল তুলছি, সেই জলের জন্য আমাদের কোনো পয়সা দিতে হয় না, বা সেইটা তুলনামূলকভাবে বলতে পারি আমরা সাপ্লাই হচ্ছে আনলিমিটেড। সেই জন্যে এইগুলোকে আমরা বলছি নন ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য। তাহলে আমরা দ্রব্যকে প্রকৃতিতে সহজলভ্যতা এবং দাম প্রদান করতে হয় কিনা এর উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইকোনমিক গুডস, আর একটা বলছি আমরা নন ইকোনমিক গুডস। তাহলে অর্থনীতিতে আমরা এই দু ধরনের দ্রব্যের শ্রেণীবিভাগ দেখতে পাই। প্রথম অধ্যায়ের প্রথম অংশ যে অর্থনীতির সংজ্ঞা, আশা করি সবার কাছে বোধগম্য হয়েছে।